হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 এই এক্সামের জন্য তোমাদের হাতে এখন আর মাত্র 1 মাস বা তার থেকেও কম সময় কিন্তু বাকি রয়েছে। আর হাতে কিন্তু 1 মাসও সময় নেই এই এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। তো এইটুকু সময়ে তোমরা কি টপিকগুলো খুবই ভালো করে পড়বে, কোন কোন টপিকগুলো বাদ দিতে পারবে আর কোন টপিকগুলো একদমই বাদ দেওয়া যাবে না। কারণ অনেকেই রয়েছে যারা সমস্ত যে টপিক সেগুলো কভার করতে পারবে না। তো সেক্ষেত্রে তারা কোন টপিকগুলো পড়লে অবশ্যই এক্সাম কোয়ালিফাই করতে পারবে, সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে একটা ডিসকাশন করব। চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের দেখিয়ে দেব যে কোন কোন টপিকগুলো চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই কভার করতে হবে। অনেকেরই রয়েছে বিভিন্ন সাবজেক্টের প্রবলেম রয়েছে, কারোর ম্যাথে প্রবলেম রয়েছে, কারোর ইংলিশে প্রবলেম রয়েছে, কারোর ফিজিক্যাল সায়েন্সের প্রবলেম রয়েছে। তো এই 3টে সাবজেক্টে আমি দেখেছি অনেকেরই প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে তাদের কি করণীয়, তারা সেই টপিকগুলো থেকে বা সেই চ্যাপ্টার বা সেই সাবজেক্ট থেকে কি জিনিস পড়বে, ঠিক আছে, ইংলিশ থেকে কি পড়বে, ম্যাথ থেকে কি পড়বে, এইটুকু সময় কীভাবে কভার করবে, সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে একটা ডিসকাশন করতে চলেছি। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু এক্সামের আর বেশি সময় বাকি নেই, তো তোমরা এখন যে প্রিপারেশানটা নেবে সেই প্রিপারেশান হবে তোমাদের খুবই স্পেসিফিক। যেটুকু তোমাদের এক্সামের রিকোয়ারমেন্ট সেইটুকুই তোমরা পড়বে, তার থেকে বেশিও নয়, তার থেকে কমও নয়। বেশি পড়তেই পারো কিন্তু কম পড়া চলবে না, কারণ এক্সামে তোমাদের মিনিমাম একটা মার্কস লাগবেই, যে মার্কসটা তোমাদের এক্সাম কোয়ালিফাই করতে হেল্প করবে। তো ফার্স্টলি বলে দিই, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যদি তোমরা ফলো করে থাকো তো জানবেই যে কোন কোন টপিকগুলো থেকে অবশ্যই প্রত্যেকবার কোশ্চেন আসে। প্রথম কথা হচ্ছে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, এই দুটো হচ্ছে তোমাদের এক্সামের জন্য খুবই ভাইটাল সাবজেক্ট। যেহেতু লাইফ সায়েন্স আমাদের অনেকটা মার্কস ক্যারি করে, লাইফ সায়েন্স আমাদের সব থেকে বেশি মার্কস ক্যারি করে। ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 তোমাদের দুটো এরকম কোশ্চেন থাকবে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে আমাদের প্রায়োরিটি লাইফ সায়েন্স, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে। তোমরা জানো লাইফ সায়েন্স কিন্তু তোমাদের এক্সামে 50 মার্কস ক্যারি করবে। 50 মার্কস ক্যারি করা মানে তোমাদের কিন্তু এখানে ম্যাক্সিমাম পরিমাণ মার্কস তোমাদেরও এখান থেকেই অ্যাচিভ করতে হবে। লাইফ সায়েন্সের সেরকম কিছু বোঝার ব্যাপার নেই। তোমরা ক্লাস 9 আর ক্লাস 10 যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইটা ভালো করে একদম মুখস্থ করে নেবে। যত কোয়েশ্চেন হতে পারে সেখান থেকে সমস্ত কোয়েশ্চেন। তোমাদের অঙ্কে প্রবলেম থাকতে পারে, ইংলিশে প্রবলেম থাকতে পারে, বা ফিজিক্যাল সায়েন্সেও প্রবলেম থাকতে পারে, কারণ এই সাবজেক্টগুলো একটু বোঝার রয়েছে। ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ স্পেশালি তো একটা বোঝার সাবজেক্ট, কিন্তু লাইফ সায়েন্সে সেরকম কোনো ব্যাপার নেই। তো সেক্ষেত্রে লাইফ সায়েন্স থেকে তোমাদের কিন্তু এই 50-এর মধ্যে অ্যাটলিস্ট কিন্তু নিয়ার 40 মার্কস পেতেই হবে, নাহলে কিন্তু এক্সাম ক্র্যাক করা কঠিন হয়ে যাবে। কারণ যারা মনে করছো যে আমাদের কঠিন লাগছে বাকি সাবজেক্টগুলো, যেমন মনে করো অনেকেরই ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, বিশেষ করে ম্যাথে অনেকের প্রবলেম রয়েছে এবং ইংলিশের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তারা যারা মনে করছো এই এক্সাম দেবে অথচ এই 3টে জিনিসে তোমাদের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের হাতিয়ার হচ্ছে লাইফ সায়েন্স, জিকে আর রিজনিং, ঠিক আছে। কিন্তু আমি এই কথাটা একদমই বলবো না যে এই 3টে সাবজেক্ট তোমরা একদমই বাদ দিয়ে দাও, সেটা কখনোই না। এখানেও কিছু সাবজেক্টে, এই সাবজেক্টগুলোতে কিছু টপিক রয়েছে যেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। তো প্রথম কথা হচ্ছে, চলো লাইফ সায়েন্স থেকে শুরু করি। যে লাইফ সায়েন্সে আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমরা দেখিনি কী পড়তে হবে। তো দেখো, এই হচ্ছে তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের যে টপিকগুলো। তোমাদের ক্লাস 9-এ লাইফ সায়েন্সের ক্ষেত্রে 5টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 10-এও 5টা, টোটাল হচ্ছে 10টা টপিক। এই 10টা টপিক তোমাদের একদম ঝেড়ে মেমোরাইজ করতে হবে, পুরো মুখস্থ করে নিতে হবে, কারণ এটাই হচ্ছে তোমাদের একমাত্র অস্ত্র। দেখো, প্রথমত রয়েছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। এখান থেকে কী পড়তে হবে তোমাদের, যে চলনগুলো রয়েছে, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন এবং এই কটা যে চলন রয়েছে, প্রকরণ চলন, সমস্ত চলন তার টাইপস উইথ এক্সাম্পল, এখান থেকে কিন্তু পড়তে হবে, কারণ এখান থেকে প্রত্যেকবার কিন্তু কোয়েশ্চেন থাকে। সো অবভিয়াসলি এখান থেকে এইবারেও কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। নেক্সট কী আছে দেখো, এখান থেকে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়, মানে হরমোনের ব্যাপারটা। উদ্ভিদ হরমোন প্লাস প্রাণী হরমোন, দুটো জিনিসই কিন্তু তোমাদের পড়তে হবে। উদ্ভিদ হরমোন এবং কি হরমোন বললাম, প্রাণী হরমোন। প্রত্যেকটা হরমোন কি থেকে হরমোনগুলো খরিত হচ্ছে, মানে কোন অন্তঃক্ষরাগণ থেকে খরিত হচ্ছে, কি কাজ করছে, তাদের অভাবে কি রোগ হয়, কোন হরমোনটার কি স্পেশাল নেম রয়েছে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু এখান থেকে কভার করতে হবে। অবশ্যই দেখো, হরমোনও কিন্তু খুব একটা বেশি যে পড়তে হচ্ছে তা তো তোমাদের নয়, কারণ
উদ্ভিদের ক্ষেত্রে আমরা কী হরমোন পড়ি? উদ্ভিদের ক্ষেত্রে আমরা তিনটেই হরমোন থাকে, এখান থেকে পড়ি যে অক্সিন পড়ি, ইন ডিটেল আমরা মেনলি তিনটে পড়ি, অক্সিন পড়ি, জিবরেলিন পড়ি, আর কি পড়ি এখান থেকে সাইটোকাইনিন পড়ি। তো এই তিনটে হরমোন কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে, আর এদের বিশেষ কাজগুলো, যেমন অক্সিন বললে আমরা বুঝবো অগ্রস্থাপকতা, জিবরেলিন বললে আমরা বুঝবো কি বীজের অঙ্কুরোদ্গম, আর সাইটোকাইনিন বললে বুঝবো কি ক্লোরোফিল সংশ্লেষ বা পার্শ্বমুকুলের বৃদ্ধি বা শাখা প্রশাখা বৃদ্ধি। এই যে জিনিসগুলো, এগুলো তোমাদেরও এইভাবে মুখস্থ থাকতে হবে। একটা তোমরা এক্সাম দিচ্ছ যেহেতু, এই এক্সামে সমস্ত কিছু কিন্তু একদম ছোটস্থ তোমাদের রাখতে হবে, কারণ ওখানে তোমাদের ভাবার সময় নাই। যেটুকু তোমাদের কোয়েশ্চেন 115 মার্কসের পরীক্ষা হবে, 100টা কোয়েশ্চেন থাকবে, আর তোমার টাইম থাকবে 1.5 ঘন্টা, মানে 100, আর তোমার টাইম থাকছে কত 1.5 ঘন্টা। তো সেই 1.5 ঘন্টার মধ্যে তোমার কিন্তু এতগুলো কোয়েশ্চেন কভার করতে হচ্ছে। সেক্ষেত্রে দেখতে গেলে তুমি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য ভালো করে 1 মিনিট মতো টাইমও কিন্তু পাবে না, ঠিক আছে? তাই জন্য তোমাকে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে এমনভাবে যে সেকেন্ডে তুমি যেন আনসার করতে পারো, ঠিক আছে? ওখানে ভাবার সময় নেই, কারণ যখন ওখানে তুমি ওএমআরটা ফিল আপ করবে, তোমার ওএমআর ফিল আপ করতেই দেখবে যখন বাবলিংগুলো তুমি করবে ওখানে কিন্তু অনেক টাইম যায়, ঠিক আছে? সো স্পেশালি আর যারা অঙ্ক করবে তাদের তো অঙ্ক করতেও টাইম লাগবে, তো সেক্ষেত্রে আর রিজনিং সলভ করতে টাইম লাগবে। তো এই ক্ষেত্রে ওই জায়গাগুলোতে টাইম ম্যানেজ করার জন্য কী করতে হবে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমাদের মিনিমাম টাইম ইউজ করতে হবে। লাইফ সায়েন্স তোমরা এমনভাবে পড়বে যাতে কোনো রকম সমস্যা পরীক্ষা হলে ফেস করতে না হয়। আর যে কোশ্চেন তোমরা পারছো না, ধরো কোনো একটা কোশ্চেন মনে হচ্ছে এই কোশ্চেনটা এখন মনে পড়ছে না, তো সেইটা নিয়ে বসে থাকবে না, কারণ টাইম ওখানে লিমিটেড, তোমাকে ওই টাইমটাই প্রোভাইড করা হয়েছে, ওর থেকে একটা সেকেন্ডও বেশি কিন্তু তোমাকে টাইম দেওয়া হবে না। তো টাইমটাকে ভালোভাবে ইউটিলাইজ করবে। নেক্সট কী রয়েছে দেখো এখানে, আমি তোমাদের বললামই, আর এখানে রয়েছে কি প্রাণী হরমোন। প্রাণী হরমোনের ক্ষেত্রে কী হরমোন রয়েছে, বেশি হরমোন এখানেও কিন্তু নেই। কিছু হরমোন তোমরা পিটুইটারি থেকে পাবে, কিছু পাবে হাইপোথ্যালামাস থেকে। তো সেক্ষেত্রে রিলিজিং হরমোন পাবে, এবং পাবে তোমরা কি না যে ট্রপিক হরমোন সেগুলো, প্লাস তারপর আরও কিছু হরমোন পাবে, যেমন ধরো অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন তোমাদের পড়তে হচ্ছে, ইনসুলিন, গ্লুকাগন পড়তে হচ্ছে, গ্রোথ হরমোন, আর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, এই সমস্ত যে স্পেশাল হরমোনগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হচ্ছে। তার সাথে অবশ্যই তোমরা কি পড়বে, তাদের ডেফিসিয়েন্সি ডিজিজগুলো, সেই হরমোন ডেফিসিয়েন্সি বা ওভার যদি সিক্রিট হয় তাহলে কি কি প্রবলেম হতে পারে আমাদের, সেগুলো তোমাদের পড়তে হচ্ছে। তারপর রয়েছে স্নায়বিক সমন্বয়। স্নায়বিক সমন্বয় থেকে তোমাদের কী কী পড়তে হবে আমি তোমাদের বলেইছি। দেখো, প্রথমত তোমরা পড়বে স্নায়ু। স্নায়ু কাকে বলে, স্নায়ুর আবরণী। তারপর হচ্ছে স্নায়ুর গঠনগত কার্যগত একক, যেটা হচ্ছে নিউরন। নিউরনের কী কী ফিচার্স রয়েছে, মানে অ্যাকশন, ডেনড্রন পড়বে তোমরা। অ্যাকশন, ডেনড্রন, তাদের পার্থক্য কী, স্পেশালিটি রয়েছে, তাদের কাজ কী, অ্যাকশনে কী কাজ, ডেনড্রনে কী কাজ, কোনটা আজ্ঞাবহ কোনটা সংজ্ঞাবহ, অর্থাৎ নিউরনের প্রকারভেদও তোমরা এখানে পড়বে। কি পড়বে, নিউরনের প্রকারভেদ, ঠিক আছে? নিউরনের প্রকারভেদ পড়বে, নিউরনের প্রকারভেদ। তারপর হচ্ছে মস্তিষ্কের যে পার্টগুলো রয়েছে, অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, তাদের মধ্যে কী কাজ, চোখের কাজ, চোখের মধ্যে কী কী অংশ রয়েছে, কী কী প্রতিসারক মাধ্যম রয়েছে। তারপরে পড়বে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে কী পড়তে হবে, প্রতিবর্ত পথ পড়তে হবে। প্রতিবর্ত পথ, তার মধ্যে কী কী রয়েছে, প্রথমে রিসেপ্টর থাকবে, তারপরে সেন্সরি নিউরন, দেন থাকবে কি না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপরে মোটর নিউরন, তারপরে ইফেক্টর। এইভাবে সিরিয়ালি তোমরা কিন্তু পড়ে যাবে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? সিএসএফের কী কাজ, এগুলো ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তারপরে কি রয়েছে, প্রাণীদেহের সাড়া প্রদান এবং একটি প্রকার, প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন। এক্ষেত্রে তোমাদের যে গমন সেই জিনিসটা পড়তে হচ্ছে, বেশি কিছু নয়। দেখো, অ্যামিবার গমন, অ্যামিবার গমন আমরা বিশেষ কিছু এখানে পড়বো না। অ্যামিবার গমনাঙ্গ কি, সিউডোপোডিয়া বা ক্ষণপদ, আমরা শুধু এইটুকু জানলেই এনাফ। প্যারামিসেমের কি, সিলিয়া। ইউগ্লিনার কি, ফ্লাজেলা। মাছের ক্ষেত্রে কী হবে, ভিয়াকৃতির মায়োটম পেশি। পাখির ক্ষেত্রে আমরা জানি ডানা, আর মানুষের ক্ষেত্রে পা। তো সেখানে এই সমস্ত জিনিসগুলো পড়তে হচ্ছে। তার সাথে আরেকটা জিনিস তোমরা এখানে পড়বে, যেখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসার চান্স রয়েছে, সেটা হচ্ছে যে পেশিগুলো রয়েছে, ঠিক আছে? পেশির যে টাইপসগুলো রয়েছে, আর অস্থি সন্ধিগুলো, পেশি এবং অস্থি সন্ধি। অস্থি সন্ধির মধ্যে যেমন ধরো বল সকেট সন্ধি আছে, তাই তো, এই জিনিসগুলো যেগুলো রয়েছে। তারপরে আর কি বললাম, পেশি। পেশির মধ্যে দেখবে অনেকগুলো ফ্লেক্সর পেশি আছে, কেউ এক্সটেন্সর পেশি, কেউ অ্যাডাক্টর পেশি, কেউ অ্যাবডাক্টর পেশি, রোটেটর পেশি, ঠিক আছে? এই যে পেশির এক্সাম্পলগুলো এখান থেকে কিন্তু আগেও কোশ্চেন এসছে, তার মানে তোমাকে এই জায়গাগুলোও কিন্তু পড়তে হবে। আরেকটা জিনিস আমি তোমাদের বলবো, এখানে তোমরা অন্তঃকর্ণর ব্যাপারটা একটু পড়ে রাখবে। অন্তঃকর্ণ, ঠিক আছে? অন্তঃকর্ণ থেকে
কোয়েশ্চেন আসার চান্স রয়েছে, কারণ এখানে যেহেতু দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার থাকে, তো এই জায়গাগুলো তোমরা ভালো করে পড়বে। নেক্সট তোমাদের দেখো কি রয়েছে, জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতা হচ্ছে তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম, জীবনের প্রবাহমানতা। সেখানে সমস্ত কিছু রয়েছে, মেন যে লাইফ সায়েন্স, ঠিক আছে, বায়োলজির যে মেন পার্ট সেটা ক্যারি করছে এই টপিকটাই, এই চ্যাপ্টারটাই, জীবনের প্রবাহমানতা। ওখানে কোষ বিভাজন থেকে শুরু করে ডিএনএ, ক্রোমোজোম, যত কিছু হতে পারে, জিন, মিউটেশন, সমস্ত কিছু কিন্তু তোমাদের এইখানেই রয়েছে। তো এই জায়গাটা তোমাদের খুবই ভালো করে বুঝে পড়তে হবে। প্রথম কথা হচ্ছে তোমাদের এখানে যা পড়তে হবে সেটা হচ্ছে ডিএনএ কি, ডিএনএ কীভাবে তৈরি হয়, নিউক্লিওজোম কি, হিস্টোন প্রোটিন কি, তারপরে পড়তে হবে ক্রোমোজোম কি, ক্রোমোজোমের মধ্যে কি কি জিনিস থাকছে, কীভাবে ডিএনএ থেকে একটা ক্রোমোজোম তৈরি হচ্ছে, ক্রোমোজোমের মধ্যে হেটেরোক্রোমাটিন কি, ইউক্রোমাটিন কি, ক্রোমোজোমের কম্পোনেন্টগুলো কি, ক্রোমোজোমের মধ্যে কি কি রয়েছে, যেমন ধর নিউক্লিওটাইড কি কি নিয়ে তৈরি হচ্ছে, কোন প্রকারের সুগার থাকছে, রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, কি কি N2 বেস রয়েছে সেইগুলো, পিউরিন, পিরিমিডিন, কোনটা পিউরিন কোনটা পিরিমিডিন, কোনটা ডিএনএতে থাকে কোনটা আরএনএতে থাকে, কোনটা একতন্ত্রী কোনটা দ্বিতন্ত্রী, ঠিক আছে। তারপর হচ্ছে জিন কীভাবে ফাংশন করে, জিন হচ্ছে নিউক্লিওটাইডের একটা সমষ্টি যেটা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে। জিন থেকে কী তৈরি হয়, যে জিনটা রয়েছে ডিএনএতে সেখান থেকে তো এমআরএনএ তৈরি হয় এবং তারপর সেখান থেকে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। তারপরে আর কি রয়েছে, এগুলো তো আমি বলেই দিলাম, ক্রোমোজোমের গঠন, রাসায়নিক উপাদান, ডিএনএ, আরএনএ, এগুলো তোমাদের পড়তেই হচ্ছে, এখান থেকে তো কিছুই বাদ দেওয়া যাবে না। ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিনও বলে দিয়েছি। নেক্সট হচ্ছে খুবই ভাইটাল টপিক এবার আসতে চলেছে, কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন থেকে কোয়েশ্চেন আসবেই, কোষ বিভাজন থেকে তোমরা একটা কোয়েশ্চেনও কিন্তু ছাড়বে না। কোষ বিভাজন, প্রত্যেকটা প্রকারের কোষ বিভাজন, অ্যামাইটোসিস হোক, মাইটোসিস হোক, মিওসিস হোক, কোথায় হচ্ছে, কি ইম্পর্টেন্স, কীভাবে হচ্ছে, প্রক্রিয়াটা কি, কোনটা ইজি কোনটা হার্ড, কোনটা গ্যামেট গঠনের সময় হচ্ছে, কোনটা দেহকোষ বিভাজনের সময় হচ্ছে, কোনটা বৃদ্ধির সময় হচ্ছে, ঠিক আছে, কোনটা পুনরুৎপাদনের সময় হচ্ছে, সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এখান থেকে। কোষ চক্রের মধ্যে যতগুলো ফেজ রয়েছে, ইন্টারফেজ হোক, মাইটোটিক ফেজ হোক, ইন্টারফেজের যে সাবফেজগুলো রয়েছে G1, S, G2, বাকি তারপরে যেগুলো রয়েছে মাইটোটিক ফেজের, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ওখান থেকে তো কোয়েশ্চেন আসবেই। দুটো কোয়েশ্চেন তো তুমি ওখান থেকে ডেফিনেটলি ধরে থাকো, দুটো কোয়েশ্চেন, ঠিক আছে। দুটো কোয়েশ্চেন কোথা থেকে থাকছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কোয়েশ্চেন পাবে। ভি আকৃতির ক্রোমোজোম, জে আকৃতির ক্রোমোজোম, এল আকৃতির ক্রোমোজোম, এখান থেকে আগেও কোয়েশ্চেন এসছে, এবারেও কোয়েশ্চেন আসবে। বেমতন্তু হোক, কাইনেটোকোর হোক, মুখ্য খাঁজ হোক, গৌণ খাঁজ হোক, এনওআর বা নিউক্লিয়ার অর্গানাইজার হোক, স্যাটেলাইট ক্রোমোজোম হোক, টেলোমিয়ার হোক, প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু এখান থেকে পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে একটা লাইনও তোমরা বাদ দিতে পারবে না, একটা লাইন বাদ মানে এখান থেকে তোমাদের এক একটা নাম্বার বাদ হবে। আরেকটা জিনিস যেটা বলবো এক্সট্রা তোমাদের একটু পড়তে হবে এখানে, সেটা হচ্ছে যে মিওসিসের ক্ষেত্রে যে ফেজগুলো রয়েছে সেটা কিন্তু এই বই ভালো করে নেই, ঠিক আছে, ক্লাস 10 বা অথবা ডিটেলসে নেই, তো সেটা তোমরা একটু ট্রাই করবে। ধরো প্যাকাইটিন, লেট্রোটিন, জাইগোটিন, এগুলো তো রয়েছে, এই দশাগুলো ভালো করে পড়ে রাখার চেষ্টা করবে। ক্রসিং ওভারে কী ইম্পর্টেন্স, ক্রসিং ওভার ফলে কী নতুন বৈশিষ্ট্য, কীভাবে হেল্প করে ওটা, সেই জিনিসটা পড়বে। আর তারপরে জনন রয়েছে, জননের মধ্যে কী রয়েছে, যৌন জনন, অযৌন জনন আর অঙ্গ জনন, কোনগুলো যৌন জনন, কোনগুলো অযৌন জনন, কোনগুলো অঙ্গ জনন। মাইক্রোপ্রোপাগেশন থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। যৌনক্রম থেকেও কোশ্চেন আসতে পারে। নেক্সট কী রয়েছে, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের যৌন জননের মধ্যে কিন্তু তোমাদের ইতর পরাগযোগ আর স্বপরাগযোগ খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে ইতর পরাগযোগের ক্ষেত্রে কোন প্রকারের বাহক কোথায় লাগছে সেটার কি নাম হচ্ছে স্পেশাল, আর কোন উদ্ভিদের ক্ষেত্রে সেই প্রকারের জননটা দেখা যাচ্ছে, ইতর পরাগযোগটা আর কি, ঠিক আছে, সেটা ভালো করে পড়ে রাখবে। তারপর এখানে আছে বৃদ্ধি আর বিকাশে বেশি কোশ্চেন এখানে আসে না, তবুও বৃদ্ধি বিকাশের ধারার যে স্টেপগুলো রয়েছে, সদ্যোজাত থেকে পুরো বার্ধক্য পর্যন্ত যে মাঝের স্টেপগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিস তোমরা এখানে একটু পড়ে রাখবে। তারপর হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, যেখান থেকে কোয়েশ্চেন তো আসবেই। এখান থেকে 110% তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসবেই। বংশগতি কাকে বলে, প্রকরণ কাকে বলে, কেন প্রকরণ সৃষ্টি হয়, কিভাবে সেটা হেল্প করছে অভিব্যক্তিতে প্রকরণ, বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাখ্যা,
আর কি রয়েছে এখানে, মটর গাছের ওপর মেন্ডেলের কাজ। অবশ্যই দেখো এখানে যে জননগুলো রয়েছে, মটর গাছের ক্ষেত্রে যে জনন, একসংকর জনন, দ্বিসংকর জনন, কোথা থেকে কোন সূত্রটা পাওয়া গেছে, কোনটা থেকে একসংকর জনন থেকে কী সূত্র পাওয়া গেছে, দ্বিসংকর জনন থেকে কী সূত্র পাওয়া গেছে, ফিনোটাইপ, জিনোটাইপ, অনুপাত, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কি হয়, জিনোটাইপ, ফিনোটাইপ, অনুপাত। এই যে অনুপাতগুলো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। তো এই জায়গাগুলো থেকেও তোমরা কিন্তু কোনো কিছু মিস করবে না, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রত্যেকটা যে টপিক বলছি আমি, প্রত্যেকটা কিন্তু এক একটা নাম্বার ক্যারি করবে তোমাদের, এখান থেকে তোমরা কিচ্ছু বাদ দেবে না। আর বিশেষ করে মেন্ডেলের যে ছকটা রয়েছে সেই ছকটা তোমরা এখানে পড়বে অবশ্যই, ঠিক আছে। যে প্রকট, প্রচ্ছন্ন, বৈশিষ্ট্য একটা ছক রয়েছে তোমাদের, সেই ছকটা কেউ বাদ দেবে না, কারণ ওখান থেকে একটা বৈশিষ্ট্য থাকবে, ক্যাটাগরি 1-এই হোক বা ক্যাটাগরি 2-এই হোক, সেখান থেকে তোমরা কিন্তু কোয়েশ্চেন পাবে। নেক্সট দেখো কি রয়েছে, এইখানে দেখাবে কি রয়েছে, মেন্ডেলের পরীক্ষা। মানে অ্যাকচুয়ালি এখানে মেন্ডেলের পরীক্ষা মানেই একসংকর, দ্বিসংকর জনন, অসম্পূর্ণ প্রকটতা, সহ প্রকটতা, কিছু কিছু জিনিস তোমাদের এক্সট্রা এখান থেকে কিন্তু পড়তে হবে। এবং হচ্ছে লিঙ্কেজ, এই জিনিসগুলো তোমাদের বইয়ে খুব একটা ভালো করে নেই। তোমাদের বই বলতে ক্লাস 10-এর বই আমি বলছি, কারণ ওখানে অত ডিটেলস থাকে না। বাট তোমরা জানো এখন থেকে কিন্তু এক্সামে ভালোই ডিটেলসে কোশ্চেন আসে, ডেপথ কিন্তু তোমাদের রাখতে হবে, ঠিক আছে। নলেজ কিন্তু ভালো রাখতে হবে এখানে। তারপর কী হচ্ছে, মানুষের লিঙ্গ ধরনের, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই এখানে, এই যে এই জিনিসটা বলেছে না, মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি, যেটা অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, লিঙ্কেজ। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি কী কী বললাম, অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা এবং লিঙ্কেজ। এই জিনিসগুলো কিন্তু বিচ্যুতি মানে ডেভিয়েশন হয়, মেন্ডেলের সূত্র এখানে কিন্তু মানা হয় না বা মেনে চলে না এই জায়গাগুলোতে। তারপরে কি রয়েছে দেখো, ক্রিস ক্রস উত্তরাধিকার, এই জিনিসগুলো ভালো করে পড়বে। তারপরে কী রয়েছে, সাধারণ জিনগত রোগ। জিনগত রোগের মধ্যে এখানে তো অটোজোম বাহিত থ্যালাসেমিয়া আর সেক্স ক্রোমোজোম বাহিত হিমোফিলিয়া আর বর্ণান্ধতা দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের আরও কিছু থ্যালাসেমিয়া ছাড়া অটোজোম বাহিত, অটোজোমাল প্রচ্ছন্ন হোক বা অটোজোমাল প্রকট হোক, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। বা সেক্স ক্রোমোজোম বাহিতও তো আরও ডিজিজ আছে, সেখান থেকেও কিছু এক্সট্রা ডিজিজ কিন্তু তোমরা পড়ে রাখবে। কারণ পরীক্ষায় যে এই দুটো থেকেই কোয়েশ্চেন আসবে এমন কিন্তু নয়, এটা কিন্তু এমন কোনো স্পেসিফিক সাবজেক্ট, তো একটা সাবজেক্টের কোনো লিমিটেশন তো এখানে বলে দেওয়া রয়েছে 9-10, কিন্তু সেখানের মধ্যে 9-10-এ পুরো যে টপিকটা কভার করে রয়েছে তা তো নয়, সেটা আরও ডিটেলসে থাকে, তাই তো। তো সেই জায়গাগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। নেক্সট কী রয়েছে দেখো, অভিব্যক্তি অভিযোজন। যদি তোমরা প্রথমে 3টে চ্যাপ্টার গেল, ঠিক আছে, যে হচ্ছে সারা প্রদানের চ্যাপ্টারটা, তারপরে জীবনের প্রবাহময়তা, তারপরে বংশগতির চ্যাপ্টারটা, ওই 3টে চ্যাপ্টার তোমরা খুব ভালো করে পড়ো এই কদিনের মধ্যে, বারবার রিভিশন দাও, যাতে ওখান থেকে তোমাদের কোনো কোশ্চেন বাদ না যায়, ঠিক আছে। তারপরে কী রয়েছে, অভিব্যক্তি। এবং ইউটিউবে তোমাদের লটস অফ কন্টেন্ট অ্যাভেলেবেল রয়েছে, যে কোনো চ্যানেল থেকে হোক তোমরা যে কোনো টপিকের চ্যাপ্টারের কোয়েশ্চেন খুঁজলেই পেয়ে যাবে। তো সেইগুলো একটু ফলো করো, দেখবে তোমাদের সমস্ত কিছু রেডি হয়ে যাবে। শুধু এই কটা দিন, যে কটা দিন হাতে রয়েছে তোমাদের সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, ব্যাস, তাহলেই হবে। নেক্সট রয়েছে কি, অভিব্যক্তি। অভিব্যক্তি সম্পর্কে তোমাদের বেশি কিছু এখান থেকে তো পড়ার নেই। যেমন ধরো অভিব্যক্তির ধারণা, জীবনের উৎপত্তি, এগুলো একটু মানে শর্টে পড়লেও হবে, এখান থেকে বেশি ডিটেলসের প্রয়োজন হয় না। কিন্তু প্রথম 3টে চ্যাপ্টার তোমাদের ইন ডিটেলস পড়তে হবে। মতবাদের মধ্যে ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ, বেশি ভালো করে তোমরা পড়বে কোনটা, ডারউইনের মতবাদটা, ঠিক আছে। তারপর হচ্ছে অভিযোজন, কার ক্ষেত্রে কী অভিযোজন দেখা যায়, কোনটা জেরোফাইটিক হয়, জেরোফাইটের ক্ষেত্রে কী অভিযোজন, বা হাইড্রোফাইটসের কী অভিযোজন, হ্যালোফাইটসের কী অভিযোজন, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বে। ক্যাকটাসের ক্ষেত্রে তো আমরা সবাই জানি কী কী অভিযোজন হয়, ফাইলোক্লেট দেখা যায়, মূল মাটির নিচ পর্যন্ত থাকে, পাতায় পাতাগুলো কাটায় রূপান্তরিত হয়, কিউটিক্যালের আবরণ থাকে। তো সেগুলো কেন হচ্ছে, কারণ এখানে কি হয়, মরু পরিবেশে জন্মানোর জন্য জল কম থাকে, আর সেখানে জলটাকে ওরা বেশি করে মানে ইউটিলাইজ করতে চায় না, বাঁচিয়ে রাখতে চায়, তার জন্য এগুলো হয়, মানে নষ্ট করতে চায় না এরা জলকে। তারপর রুই মাছের পটকা, জলে থাকার জন্য কেমন অভিযোজন, পায়রা, উট, সুন্দরী গাছ, হ্যালোফাইটের কী স্পেশাল অভিযোজন, কীভাবে ওরা অতিরিক্ত লবণ মোচন করে, কীভাবে ওরা ওই কর্দমাক্ত মাটিতে মানে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকাতে ওরা বেঁচে রয়েছে, কী স্পেশাল ফিচার আসলে তৈরি হয়েছে। তারপর ওই যে শিম্পাঞ্জি আর মৌমাছি, এই জিনিসগুলোই তো রয়েছে এখানে। এগুলো বেশি নয়, দু তিনটে পেজের মধ্যে এগুলো কিন্তু তোমাদের বই কভার করা রয়েছে। তো সেই 2-3টে পেজ তোমরা চাইলে বসে 1 ঘন্টাও লাগবে না পড়তে, আর যে এই জিনিসগুলো একবার পড়লেই মনে থাকবে, ইন্টারেস্টিং জিনিস এগুলো। তো এগুলো একটু ভালো ইন্টারেস্ট নিয়ে পড়ো, ঠিক আছে, দেখবে তোমাদের 1 মাসের মধ্যেও কিন্তু কভার হয়ে যাচ্ছে। তারপর আসছে তোমাদের লাস্ট চ্যাপ্টার, যেটা পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। সেখান থেকে যে জিনিসগুলো প্রথমেই তোমাদের পড়তে হবে, প্রথম হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র থেকে দেখবে তোমাদের আগের বারেও কিন্তু কোয়েশ্চেন এসছে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বা অ্যামোনিফিকেশনে কোন ব্যাকটেরিয়া, সেই জিনিসগুলো তো কিন্তু তোমাদের এখানে অবশ্যই পড়তে হবে। ব্যাকটেরিয়া তো বিশেষ করে ইম্পর্টেন্ট হবেই, তার সাথে কোন যে বিক্রিয়াটায় কী ঘটছে, কী থেকে কী
উৎপন্ন হচ্ছে, কোনটা মাটির জন্য ভালো, কোনটা মাটির জন্য খারাপ, এই জিনিসগুলো তোমাদের পড়তে হচ্ছে। আর দূষণের ক্ষেত্রে স্পেশাল কিছু নেই, এগুলো জেনারেলাইজড ব্যাপার, এখানে স্পেশাল কিছু আলাদা আমরা পড়ি না। বায়ু দূষণ আমরা এমনিতেও জানি, জল দূষণ জানি, মাটি দূষণ, শব্দ দূষণ। আর বিশেষ করে তোমরা এখান থেকে পড়ে নেবে যে এই দূষণে বলে কী কী রোগ হতে পারে, সেইটা একটু দেখে রাখবে। নেক্সট দেখো কী রয়েছে, পরিবেশ ও মানব জনসমষ্টি। পরিবেশ ও মানব জনসমষ্টি, এখানে বিশেষ কিছু তোমাদের পড়তে হবে না, এরপরে এটা পড়তে হবে, সেইটা একটু পড়ার বিষয় রয়েছে এখানে। এটা হচ্ছে জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। জীববৈচিত্র্য এবং সংরক্ষণ, যেমন জীববৈচিত্র্যের গুরুত্ব, হটস্পট নির্ধারণের শর্ত, কটা হটস্পট রয়েছে ভারতে, সেই কোন হটস্পটে কোন প্রাণীটা বিশেষভাবে সংরক্ষিত রয়েছে, জীববৈচিত্র্য হ্রাসের কী কারণ, এবং বিশেষ হচ্ছে যেটা হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণ, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ। ইনসিটু কিসের মাধ্যমে হয়, এক্সিটু কিসের মাধ্যমে হয়, ঠিক আছে। অভয়ারণ্য, তারপর হচ্ছে ন্যাশনাল পার্ক, দেন রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো হচ্ছে কী প্রকারের, বা এখানে কোন বায়োস্ফিয়ার রিজার্ভে কোন প্রাণী সংরক্ষিত রয়েছে, বা কোন ন্যাশনাল পার্কে, জাতীয় উদ্যানে কী স্পেশাল প্রাণী সংরক্ষিত রয়েছে, কোন অভয়ারণ্যে কোন প্রাণী সংরক্ষিত রয়েছে। যেমন আমরা জানি কি গুজরাটের গিরে হচ্ছে সিংহ, তাই তো, কাজিরাঙ্গায় একশৃঙ্গ গন্ডার, সেরকম কোনো জায়গায় তো স্পেশালি কোনো কিছুকে সংরক্ষণ করা হচ্ছে, সেই জিনিসটা তোমরা জেনে রাখবে। আর এখান থেকে আরেকটা জিনিস যেটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ঠিক আছে, পরিবেশ সংরক্ষণ আইন, এই জিনিসগুলো কবে তৈরি হয়েছে সেই সালগুলো একটু পড়ে রাখবে, তাহলে এখান থেকে তোমাদের ক্লাস 10-এর যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে। আর বিপন্ন প্রজাতির সংরক্ষণটা, এগুলো একটা পেজের ব্যাপার, একদিন বসলে তোমাদের পড়া হয়ে যাবে, 5 মিনিটে পড়া হয়ে যাবে এটা। তো সেক্ষেত্রে বিশেষ কিছু টেনশনের ব্যাপার নেই, যে টপিকগুলো বললাম, যেগুলো আমি মেনশন করলাম সেগুলো ভালো করে পড়ে যাও। যেখানে তোমাদের বললাম ইন ডিটেলস পড়তে, সেখানে ইন ডিটেলসই পড়ো। দরকার পড়লে তোমরা ইউটিউব থেকে দেখো, গুগল থেকে দেখো, আর বাকি ইউটিউবে তো লটস অফ ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। কন্টেন্টগুলো তো অ্যাভেলেবেল রয়েছে, বাট তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা সেই কন্টেন্টগুলোকে কীভাবে ইউটিলাইজ করবে। আর মাত্র এই কটা দিন সময় রয়েছে, ভালো করে পড়ো। এরপরে আমরা ক্লাস 9-এর টপিকগুলো দেখব। ক্লাস 9-এ তোমাদের যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা লাইফ সায়েন্সের কী বলতো বেসিক টপিকগুলো রয়েছে, যেমন ধরো জীবনের প্রধান বৈচিত্র্য, জীব আর জ্বর এখানে রয়েছে, তাই তো, চলন গমন সবই থাকবে এখানে। তারপর হচ্ছে এই জিনিসটা আমাদের ভালো করে পড়তে হবে, এই যে জীবনের নানান বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস ও ট্যাক্সোনমিতে কী করা হয়, ট্যাক্সোনমি আর সিস্টেমেটিক্স, এখানে তোমরা কিছু স্পেশাল বই পাবে লিনিয়াসের, সেই বইগুলোর নাম তোমাদের পড়তে হবে, ঠিক আছে, কোনটাকে ট্যাক্সোনমি বলছে, কোনটাকে সিস্টেমেটিক্স বলছে, শ্রেণীবিন্যাস কী, নামকরণ কী, এই জিনিসগুলো একটু পড়বে। আর এখান থেকে যেটা পড়তে হবে সেটা তোমরা পড়বে হচ্ছে টটোনিম আর হোমোনিম, এই জিনিসটা একটু পড়ে রাখবে, ঠিক আছে, টটোনিম আর হোমোনিম। এখান থেকে কিন্তু কোশ্চেন আসার খুব চান্স রয়েছে। আর একটা জিনিস, কিছু গাছের বা কিছু প্রাণীর যে সায়েন্টিফিক নেম, ঠিক আছে, সায়েন্টিফিক নেমগুলো তোমরা একটু পড়ে রাখবে, কারণ দেখবে এখন কিন্তু সায়েন্টিফিক নেম দিয়েও কোশ্চেন চলে আসছে। তো হয়তো সায়েন্টিফিক নেমটা বোঝাচ্ছে কোনো একটা এমন প্রাণীকে, কোনো একটা এমন বই যেটা আমাদের খুবই পরিচিত, কিন্তু সেটা না আমরা জানি না যে ওটা হচ্ছে তোমাদের মানে ওই প্রাণীটার সায়েন্টিফিক নেম। তো সেক্ষেত্রে আমরা কী হয় না, ওই কোশ্চেনটা জানা সত্ত্বেও কিন্তু আমরা ছেড়ে চলে আসতে হয়। তো সেই জিনিসটাতে না হয়, যেমন ধরো পদ্মের ক্ষেত্রে পদ্ম, বাঘ, মানুষের সায়েন্টিফিক নেম, কুকুর, বিড়ালের সায়েন্টিফিক নেম, আম গাছ, কাঁঠাল গাছ, এইগুলো কিছু সুন্দরী গাছ, কিছু যেগুলো জেনারেলি আমরা ইউজ করছি লাইফ সায়েন্সের ক্ষেত্রে, সেই জিনিসগুলো একটু পড়ে রাখবে, তাহলে তোমাদের আনসার করতে ওখানে সহজ হবে। নেক্সট কী রয়েছে দেখো, জীবন সংগঠনের স্তর, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জীবন সংগঠনের স্তর। এখানে তোমরা সমস্ত কিছু পাবে। জীবন সংগঠনের স্তরে কোষ তো তোমাদের বিশেষ করে পড়তে হবে, কোষের গঠন, কোষ পর্দার গঠন, কোষ প্রাচীরের গঠন, উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি, কার কোষ প্রাচীর কী দিয়ে তৈরি হচ্ছে, তারপর হচ্ছে কোষ পর্দা মেন কী দিয়ে তৈরি, কোন কম্পোনেন্ট থাকে কোষ পর্দায়, ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস, স্পিনোসাইটোসিস, কোষ অঙ্গাণু, সমস্ত কিছু কিন্তু তোমাদের পড়তে হবে। যখন একটা জিনিস তোমরা পাচ্ছ না, একটা টপিক যেই বলছি, ধরো আমি যেমন বললাম কোষ অঙ্গাণু যে আমি বললাম, তোমাদের মাথায় হট করে চলে আসা উচিত কোষ অঙ্গাণু মানে তোমাদের দু রকম পড়তে হচ্ছে, একটা হচ্ছে পর্দা ঘেরা, একটা হচ্ছে পর্দাবিহীন। পর্দা ঘেরার মধ্যেও দুটো পড়তে হবে, একটা হচ্ছে একক পর্দা, একটা হচ্ছে দ্বি-একক পর্দা। তো এই জিনিসগুলো যেন মাথার মধ্যে একদম সেট থাকে, ঠিক আছে, যে একটা টপিক বললেই যেন সেখান থেকে সেই রিলেটেড কী ব্রাঞ্চ বেরোতে পারে, সেগুলো যেন তোমরা খুব ইজিলি মনে করতে পারো। আর বিশেষ করে কোন কোষ অঙ্গাণুর কী কাজ, কোনো কোষ অঙ্গাণুর তো বিশেষ কাজ রয়েছে, মাইটোকন্ড্রিয়ার কী কাজ, বা মাইটোকন্ড্রিয়ার কোথায় এটিপি সংশ্লেষ হচ্ছে, এই জিনিসগুলো, রাইবোজোমের কী কাজ, রাইবোজোমের দুটো সাব ইউনিট রয়েছে, ঠিক আছে, দুটো সাব ইউনিট, একটা বড় অধ্যক্ষক, একটা ছোটো অধ্যক্ষক। আর যেগুলো রয়েছে এখানে সমস্ত কিছু, গলগি বডির কী কাজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কী কাজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দু প্রকারের, RER, SER, সিলেবাসটা দেখে তোমরা পড়বে, ঠিক আছে।
এইভাবে সিলেবাস দেখে দেখে একটা চ্যাপ্টার তোমরা যখন পড়বে সেই চ্যাপ্টারটা ধরে তুমি সমস্ত কিছু ওখানে লিখে নেবে। ধরো কোষ পড়ছো, কোষের মধ্যে তুমি কী পড়বে? কোষের গঠন পড়বে। কোষের গঠনের মধ্যে তুমি কোষ পর্দা পড়বে। তো কোষ পর্দা গেল 1 নম্বর। প্রথম 1 নম্বর ধরো কোষ প্রাচীর পড়লে, যেটা উদ্ভিদে থাকে, প্রাণীর থাকে না, তাও তো পড়তে হবে। 1 নম্বরে কোষ প্রাচীর পড়লে, 2 নম্বরে তুমি পড়লে কোষ পর্দা, 3 নম্বরে তুমি পড়লে প্রোটোপ্লাজম, 4এ তুমি পড়লে সাইটোপ্লাজম। এরপর তুমি শুরু করলে যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে, নিউক্লিয়াস তুমি শুরু করলে। 2 নম্বরে তুমি পড়লে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর পড়লে গলগি বডি, দেন পড়লে তুমি হচ্ছে লাইসোজোম, তারপরে পড়লে হচ্ছে তুমি রাইবোজোম, তারপরে পড়লে আর যেগুলো রয়েছে ভ্যাকুওলস যেগুলো রয়েছে বা প্রাইমোডিয়াল ইলেকট্রিক্যাল যা যা রয়েছে, সেন্ট্রোজোম রয়েছে, সেন্ট্রিওল রয়েছে, এইগুলো কিন্তু পরপর পড়ে যেতে হবে। ঠিক আছে? পড়ার সাথে সাথে তোমাদের কিন্তু একটু লেখার চেষ্টা করতে হবে। যে জিনিস তুমি পড়লে, ধরো তুমি একটা কোষের ব্যাপারে তুমি পড়লে, তো সেই কোষ সম্পর্কে তুমি কী পড়লে সেটা একটা জেনারেলাইজ লিখে নাও। যে আমি কোষ পর্দার গঠন পড়লাম, কোষ প্রাচীরের গঠন পড়লাম, আমি পড়লাম কোষাঙ্গাণু, কোন কোষাঙ্গাণুর কী কাজ, মনে মনে একটু মানে ছোটো করে শর্ট করে মেমোরাইজ করে নাও। একটা নিজের মনের মধ্যে ভাবনাটা তৈরি করে নাও যে আমি কী পড়লাম। তাহলে দেখবে তোমাদের অনেকটা ইজি হবে মনে রাখার ক্ষেত্রে। তারপরে কী রয়েছে দেখো, কলা। যান্ত্রিক কলা রয়েছে, উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা রয়েছে, স্থায়ী কলা রয়েছে, প্রাণীর ক্ষেত্রে 4 রকমের কলা রয়েছে, আবরণী কলা রয়েছে, পেশি কলা, স্নায়ু কলা, যোগ কলা, এই জিনিসগুলো তো রয়েছে। তো এই রকম করে তোমাদেরও কিন্তু পড়তে হবে। যেই কলা বললাম আমি, তখনই তোমাদের মনে পড়ে যাওয়া উচিত যে উদ্ভিদের ক্ষেত্রে কী প্রকারের কলা পড়তে হচ্ছে, প্রাণীর ক্ষেত্রে কী পড়তে হচ্ছে। প্রাণীর ক্ষেত্রে 4টে বলে দিলাম, আর উদ্ভিদের ক্ষেত্রে কী পড়তে হচ্ছে, ভাজক কলা, স্থায়ী কলা, এগুলোই তো পড়তে হচ্ছে। জাইলেম কি, ফ্লোয়েম কি, জাইলেমের কী কাজ, ফ্লোয়েমের কী কাজ, স্ক্লেরেন কাইমা কী, প্যারেন কাইমা কী, কোলেন কাইমা কী, কোনটার কী কাজ, ভাজক কলা কী কাজ করছে, ভাজক কলা থেকে স্থায়ী কলা তৈরি হচ্ছে। এই জিনিসগুলোই তো শুধু পড়তে হবে। ক্লাস 9 কী বলতো, ক্লাস 9-এ কিন্তু, ক্লাস 10-এ একটা কথা বলবো আমি তোমাদের, যে ক্লাস 10-এ কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট টপিকস রয়েছে, কিন্তু ক্লাস 9-এ তোমাদের কিন্তু অনেক জিনিস রয়েছে পড়ার মতো, অনেক ভাস্ট সিলেবাস ক্লাস 9-এ। কিন্তু ক্লাস 10-এ 5টা তোমাদের চ্যাপ্টার রয়েছে ঠিকই, কিন্তু ক্লাস 9-এও যে 5টা চ্যাপ্টার রয়েছে সেখানে ক্লাস 10-এর থেকেও তোমাদের ডবল পড়তে হবে। ওখানে পড়ার জিনিস কিন্তু অনেক রয়েছে। তারপরে কী রয়েছে দেখো, জৈবনিক প্রক্রিয়া। জৈবনিক প্রক্রিয়া থেকে প্রচুর কোশ্চেন আসার চান্স রয়েছে। যেমন প্রথমে রয়েছে উদ্ভিদ শারীরবিদ্যা। তারপর হচ্ছে শ্বসনের ক্ষেত্রে তোমার সবাদ শ্বসন, অবাত শ্বসন সমস্ত পড়তে হচ্ছে, পুষ্টি। তারপরে হচ্ছে কি সংবহন, রেচন। এই জিনিসগুলো, এই 3 নম্বর চ্যাপ্টার কিন্তু প্রচুর বড় চ্যাপ্টার একটা। ঠিক আছে? 3 নম্বর চ্যাপ্টারটা কিন্তু খুব বড় চ্যাপ্টার আর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রচুর কোশ্চেন হতে পারে, কারণ এখানে জৈবনিক প্রক্রিয়া মানে এখানেই তো সমস্ত কিছু পড়ছে। তোমাদের শ্বসন থেকে বলো, পুষ্টি বলো, রেচন বলো, সংবহন বলো, সমস্ত জিনিস এখানেই কিন্তু এক জায়গার মধ্যে গ্যাদার করা রয়েছে, তাই না? যেমন ধরো হৃৎপিণ্ড যদি তোমরা পড়ো, রক্ত সংবহন তন্ত্র যদি তোমরা পড়ো, রেচন তন্ত্র যদি তোমরা পড়ো, কিডনি পড়ো, হার্ট পড়ো, লাংস পড়ো, সমস্ত কিছু পৌষ্টিক তন্ত্র পড়ো, সব কিন্তু তোমাদের এইখানের মধ্যেই ক্লাস্টার হয়ে রয়েছে। তো এই জায়গাটা পড়তে কিন্তু তোমার একটু টাইম লাগবে, আর এটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এখানে একটা কনসেপ্টের ব্যাপার আছে, কীভাবে ডাইজেশন হচ্ছে, একদম মুখ থেকে শুরু করে কীভাবে ডাইজেশন হচ্ছে, কোথা থেকে কী খরিত হচ্ছে, কোন গ্ল্যান্ড থেকে কী উৎসেচক খরিত হচ্ছে, সেই উৎসেচকটা কোন প্রকারের সাবস্ট্রেটের উপর ক্রিয়া করছে এবং সেখান থেকে কী তৈরি হচ্ছে, তারপরে কীভাবে শোষণ হচ্ছে, কীভাবে আত্তীকরণ হচ্ছে, আত্তীকরণ হওয়ার পর সেটা শ্বসন কীভাবে হচ্ছে, শ্বসনে কী পর্যায় রয়েছে, প্রত্যেকটাভাবে লিঙ্কড হয়ে কিন্তু রয়েছে। তো সেটা তোমাদের এখানে ডিটেলস পড়তে হবে। তারপরে কী রয়েছে এখানে সংবহনের ক্ষেত্রে যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে, কীভাবে রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে সেটা তোমাদের তো ইন ডিটেলস পড়তেই হবে। ওখানে শিরা রয়েছে, ধমনী রয়েছে, জালক রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, ফুসফুস রয়েছে, কীভাবে অক্সিজেনটা ট্রান্সফার হচ্ছে, কীভাবে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সফার হচ্ছে, কে অক্সিজেনযুক্ত রক্ত বহন করছে, কে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করছে, কোথায় গিয়ে অক্সিজেনেশন হচ্ছে। ঠিক আছে? হিমোগ্লোবিনের কি ফাংশন, হিমোগ্লোবিনে কোন আয়ন থাকে, হিমোগ্লোবিন কী পলিপেড চেন দিয়ে তৈরি, পরফাইরিন যৌগ দিয়ে তৈরি, তারপরে হচ্ছে তোমাদের যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে অ্যাফিনিটি, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। মানে বুঝতে পারছো, এখানে কিন্তু ভাস্ট এই 3 নম্বর চ্যাপ্টারটা, মানে এত জিনিস রয়েছে এই 3 নম্বর চ্যাপ্টারে যে বললেও মনে হয় শেষ হবে না। শ্বসনের ক্ষেত্রে তুমি দেখো সবাত শ্বসন পড়তে হবে, অবাত শ্বসন পড়তে হবে, সন্ধান পড়তে হবে, কোনটা ক্ষেত্রে কত শক্তি উৎপন্ন হচ্ছে, কোথায় গ্লাইকোলাইসিস হচ্ছে, কোথায় ক্রেবস চক্র হচ্ছে, কোথায় ইটিএস বা প্রান্তীয় শ্বসন সম্পন্ন হচ্ছে, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কী উৎপন্ন হচ্ছে, ক্রেবস চক্রে কী উৎপন্ন হচ্ছে, প্রান্তীয় শ্বসনের কী ইম্পর্টেন্স, গ্লাইকোলাইসিস। তারপর হচ্ছে তোমাদের যেমন মনে করো উদ্ভিদ শারীরবিদ্যা, এখানে তো রয়েছে উদ্ভিদ শারীরবিদ্যা। তারপর তোমাদের তো সালোক সংশ্লেষ পড়তে হচ্ছে, সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষের ক্ষেত্রে কী ঘটনা ঘটছে, কোথায় অন্ধকার দশা হচ্ছে, কোথায় আলোক দশা হচ্ছে, অন্ধকার দশায় কী উৎপন্ন হচ্ছে, মানে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, আলোক দশায় কী উৎপন্ন হচ্ছে, ফসফোরাইলেশন কখন হচ্ছে, ফটোফসফোরাইলেশন কী, হিল বিক্রিয়া কী, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। দেখো আমি তোমাদের এখানে কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু মুখেই বলে দিচ্ছি, তো এই জিনিসগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নিতে পারো, এবং এগুলোও কিন্তু তোমরা
যদি এখান থেকে একটা নোটস তৈরি করো না, প্রচুর কোয়েশ্চেন তোমাদের এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে, প্রচুর কোয়েশ্চেন তোমরা এখান থেকে পাবে। আর রেচনের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে দেখো রেচন রয়েছে, তো রেচনের ক্ষেত্রে রেচন অঙ্গ কি, শুধুমাত্র মানুষের রেচন পড়লেই হবে না, অন্যান্য প্রাণীর রেচনও কিন্তু এখানে পড়তে হবে, ঠিক আছে। যেমন ধরো কেঁচোর ক্ষেত্রে কী রেচন অঙ্গ থাকছে, আরশোলার ক্ষেত্রে কী, পতঙ্গের ক্ষেত্রে কী, কাঁকড়া বিছের কী, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। সেম কিন্তু শ্বাস অঙ্গগুলো, বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ আর রেচন অঙ্গ, এই দুটো জিনিস কিন্তু তোমাদের একটা ছক করে পড়ে রাখতে হবে, রেচন অঙ্গ এবং শ্বাস অঙ্গ। মানুষের ক্ষেত্রে কী, তিমির ক্ষেত্রে কী হবে, কুমিরের ক্ষেত্রে কী হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পড়তেই হবে তোমাদের। জলজ প্রাণীর ক্ষেত্রে কিসের সাহায্যে শ্বাস প্রশ্বাস সম্পন্ন হয়, মানে অক্সিজেনের যে আদান প্রদান হয়, আমাদের ক্ষেত্রে কিসের সাহায্যে হয়, ফুলকা, ফুসফুস, এই জিনিসগুলো কিন্তু তোমাদের সবই পড়তে হচ্ছে, ঠিক আছে। আর রেচন যখন তোমরা পড়বে, কিডনি পড়বে, তো রেচন পড়ার সময় তো কিডনি পড়তেই হচ্ছে। আর কিডনির ক্ষেত্রে কী পড়তে হচ্ছে, কিডনি কী দিয়ে তৈরি, নেফ্রন দিয়ে তৈরি। যেই নেফ্রনের কথা এলো, কিডনি মানে হচ্ছে নেফ্রন, এবার নেফ্রন যেই এলো, তো নেফ্রন পড়তে গেলেই তোমাদের গ্লোমেরুলাস পড়তে হবে, বমান্স ক্যাপসুল পড়তে হবে, বৃক্কীয় নালিকা পড়তে হবে, কোথায় কিসের শোষণ হচ্ছে, কীভাবে মূত্র উৎপাদন হচ্ছে, মূত্র উৎপাদন পদ্ধতিও কিন্তু তোমাদের পড়তে হবে। মূত্র উৎপাদন পদ্ধতি, মূত্রের স্বাভাবিক উপাদান, মূত্রের অস্বাভাবিক উপাদান, কেন হচ্ছে ডায়াবেটিস মেলিটাস তো পড়তেই হচ্ছে, ওটা তো বিপাকের ক্ষেত্রে গেল। এবং ডায়াবেটিস ইনসিপিটাস কেন হচ্ছে, কোথায় জলের পুনঃশোষণ হচ্ছে, দূরসংবত নালিকার কী কাজ, সংগ্রাহী নালিকা কী, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের আমি অনেক কোয়েশ্চেন কভার করে দিয়েছি মুখেও, তো এই জিনিসগুলো তোমরা একটু নোট ডাউন করে, এগুলো যদি তোমরা ইন ডিটেলস পড়ে নাও, তোমাদের কিন্তু অনেকটা জিনিস কিন্তু রেডি হয়ে যাবে পরীক্ষার জন্য, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, 3 নম্বর চ্যাপ্টার কিন্তু ভাস্ট একটা চ্যাপ্টার, এটা হচ্ছে ভাস্ট একটা চ্যাপ্টার, আর তোমাদের এক্সামের জন্যও খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে ম্যাক্সিমাম জিনিসই ক্যারি হচ্ছে, তো এখান থেকে তোমরা কিছু বাদ দেবে না। লাইফ সায়েন্স তো তোমাদের পড়তেই হবে, লাইফ সায়েন্স যেহেতু এত মার্কস ক্যারি করছে, তত টাইমে কিন্তু লাইফ সায়েন্সকে দিতে হবে। তারপর রয়েছে কি জীববিদ্যা ও মানব কল্যাণ, এখান থেকে বেশি কিছু নেই, কিছু তো রোগ তোমাদের পড়তে হবে, সেই রোগের জীবাণু পড়তে হবে আর টিকাকরণ পড়তে হবে, ব্যাস। এবং মানব কল্যাণের জীবাণুর ভূমিকা, মাইক্রোরাইজা বা অণুজীব সার, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। তো এখানে বিশেষ কিছু মানে এটা পড়তে বিশেষ কিছু বলতে কি, এখানে তো অনেক কোশ্চেনে রয়েছে, বাট এটা পড়তে তোমাদের বেশি টাইম লাগবে না, ঠিক আছে। অনাক্রমতা, ইমিউনিটিটা তোমাদের পড়তে হচ্ছে, ইমিউনিটির ক্ষেত্রে রয়েছে রসভিত্তিক অনাক্রমতা, কোষভিত্তিক অনাক্রমতা, কোন কোষ অংশগ্রহণ করছে, রসভিত্তিকে কোন লিম্ফোসাইট, কোষভিত্তিকে কোন লিম্ফোসাইট, কোথায় দেখা যাচ্ছে তোমার অ্যান্টিবডিগুলো কী কত রকমের অ্যান্টিবডি রয়েছে, কোন অ্যান্টিবডিটা বেশি পরিমাণে থাকে, কোনটা কম পরিমাণে থাকে, কোনটা আকারে ছোট, কোনটা বড়, ইওসিনোফিল, বেসোফিল, এগুলো তোমাদের একটু পড়তে হচ্ছে এখান থেকে, ঠিক আছে। নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, এগুলো একটু পড়তে হবে। মনোসাইট। আর রয়েছে কি মানব কল্যাণে জীবাণুর ভূমিকা, মানব কল্যাণে জীবাণুর ভূমিকা মানে বুঝতে পারছো, এখানে তোমাদের পড়তে হচ্ছে অণুজীব সার, ঠিক আছে, বায়ো ফার্টিলাইজার, এগুলোই তো পড়তে হচ্ছে। আর কি রয়েছে এখানে, নেক্সট এটা রয়েছে দেখো বাস্তুবিদ্যা, মানে পরিবেশ, ইকোসিস্টেম, এখানে তোমাদের কী পড়তে হবে, ইকোসিস্টেম, পরিবেশ ও তার সম্পদ, এখানে তোমাদের ইকোসিস্টেম কিন্তু পড়তে হবে। আর ইকোসিস্টেম খুবই সহজ, ইকোসিস্টেম কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার নয়, ইকোসিস্টেমের মধ্যে তোমাদের জীবজ উপাদান, অজীবজ উপাদান এবং তার সাথে কিছু ইন্টারাকশান রয়েছে, সেগুলো তোমাদের পড়তে হবে। মানে ধরো পপুলেশন পড়তে হচ্ছে, কমিউনিটি পড়তে হচ্ছে, তারপরে হচ্ছে জন্মহার, মৃত্যুহার, এগুলো একটু তোমাদের এখানে পড়তে হবে। কিন্তু এখান থেকে বিশেষ কিছু কোয়েশ্চেন কিন্তু আসে না, তবুও তোমরা এই লাইফ সায়েন্সের ক্ষেত্রে কোনো চ্যাপ্টারই আমরা বাদ দেবো না, আমরা লাইফ সায়েন্স টোটালি কভার করে রাখবো, লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমরা কিচ্ছু বাদ দেবো না। এবং এখানে কি রয়েছে দেখো, প্রাকৃতিক সম্পদ এবং তাদের স্থিতিশীল ব্যবহার, এই জিনিসগুলো তোমাদের এখান থেকে কিন্তু পড়তে হচ্ছে। তো এটা আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলে ডিসকাশন করলাম, প্রত্যেকটা চ্যাপ্টার টপিক দেখিয়ে যে কোনগুলো তোমাদের পড়তে হচ্ছে। এখানে দেখো একটা জিনিস আমাদের বলা হয়নি, মানবদেহের প্রধান অঙ্গসমূহ এবং তাদের কাজ, এটা যখন তোমরা পড়বে, যেমন ধরো হৃৎপিণ্ডের কী কাজ, রক্ত পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেওয়া, ফুসফুসের কী কাজ, অক্সিজেনেশন ঘটানো, রক্তের অক্সিজেনেশন করা, মানে ফুসফুসের মধ্যেই কী হয়, আমাদের O2 CO2 যে ট্রান্সফারটা হয়, ঠিক আছে, রক্তের মধ্যে, সেটা তো ফুসফুসের মধ্যেই তো হচ্ছে, তো সেইগুলো মানে এক একটা অঙ্গ যেই পড়বো তোমার মনে পড়ে যাওয়া উচিত যে এই অঙ্গের কী কাজ, সেটা তোমাদের ফট করে মাথায় চলে আসা উচিত, এমনভাবে তোমরা পড়ে রাখবে, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে আমরা সমস্ত কিছু ডিসকাশন করলাম, এরপরেও যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আরও কিছু তোমাদের জানার আছে, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো আশা করি লাইফ সায়েন্স নিয়ে তোমাদের একটা যে ভয় ছিল বা যদি কোনো সমস্যা থেকে থাকে, যাদের মনে হচ্ছিল যে কোন টপিকগুলো থেকে মানে কোন চ্যাপ্টার থেকে কী টপিক সেগুলো বলে দিলে ভালো হতো, তো সেগুলো আমি এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমাদের এক্সামে প্রিপারেশনে অনেকটা হেল্প হয়। এরপরে একটা ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্স নিয়ে ডিসকাস করবো, যে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কী পড়বো। আরেকটা কথা আমি এই ভিডিওতে বলতে চাই, যে তোমরা দেখো লাইফ সায়েন্স তো পড়ছোই, তার সাথে কিন্তু পাশাপাশি তোমাদের যে ম্যাথ, ইংলিশ রয়েছে, এগুলো তোমরা একদমই বাদ দিয়ে দেবে এরকম ভাবনা কিন্তু রেখো না, একটু
একটু হলেও করার চেষ্টা করো। পারবে না কেন? সবাই যখন পারছে তুমিও পারবে। যে চ্যাপ্টার থেকে ম্যাথের ধরো যে চ্যাপ্টার থেকে ধরো কমনলি কোশ্চেন আসবেই, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি, গোলক, ঠিক আছে, কার্য সময়ের যে অঙ্কগুলো থাকে, তো এখান থেকে তোমরা জানো যে প্রত্যেকবার কোশ্চেন আসে। তাহলে তুমি অবশ্যই, তোমার উচিত একজন সিরিয়াস স্টুডেন্ট হিসেবে, তুমি যদি জেনুইন স্টুডেন্ট হও, তোমার অবশ্যই উচিত যে এই জিনিসগুলো করে যাওয়া, ঠিক আছে। 1 মাস হচ্ছে অনেক সময়। 1 মাসে প্রত্যেক দিন 24টা ঘন্টা করে তোমার হাতে সময় রয়েছে, সেখানে অ্যাটলিস্ট তোমরা 6টা ঘন্টা পড়ার জন্য দাও। তাহলে কিন্তু তোমাদের আর কিছুদিন পরে লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই 1 মাস পরে কিন্তু তোমাকে আর কেউ পড়তে বলবে না, কেউ বলবে না তোমাকে অঙ্ক করো, ইংলিশ করো, লাইফ সায়েন্স পড়ো, আর তুমি নিজেও তখন পড়বে না। মাত্র আর 1টা মাস, ঠিক আছে। এই 1টা মাস যদি তোমরা ভালো করে পড়ো, তোমাদের কিন্তু হোল লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তো এই 1টা মাসে তোমরা ম্যাথ, ইংলিশ সমস্ত কিছু অল্প অল্প করে পড়ো, বেশি পড়তে আমি বলছি না। যে চ্যাপ্টারগুলো আমি বললাম, ধরো ম্যাথের ক্ষেত্রে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ বললাম, তুমি একদিন সরল সুদ পড়ো বা 2 দিন ধরে তুমি সরল সুদ পড়ো। তোমার যদি ম্যাথে খুব প্রবলেম, তুমি 2 দিন টাইম দাও, 2 দিন তুমি সরল সুদ পড়ো, ঠিক আছে। সরল সুদ একটু সহজই থাকে, সরল সুদে খুব একটা কঠিন কোশ্চেন থাকে না। তো 2 দিন তুমি সরল সুদ পড়লে, আর 2 দিন থেকে বেশি টাইম দাও, 3 দিন তুমি চক্রবৃদ্ধি সুদ পড়ো। 3 দিন ধরে তুমি চক্রবৃদ্ধি সুদ পড়ো, বেশি না। প্রত্যেক দিন 1 ঘন্টা টাইম দাও। 1 ঘন্টা টাইম তো দেওয়াই যায়, নিজের লাইফ চেঞ্জ করার জন্য 1 ঘন্টা টাইম তো দেওয়াই যায়। তো সেই 3 দিন ধরে তুমি চক্রবৃদ্ধি সুদ করো, দেখবে তোমার ক্ষেত্রে অঙ্ক এত সহজ হয়ে যাবে যে তুমি ভাববে যে কীভাবে তুমি এই জিনিসগুলো করে ফেললে। যে কোনো জিনিসকে টাইম দিলে কিন্তু সেই জিনিসটা কঠিন থেকে সহজ হতে আর বেশি সময় লাগে না। তো সেই টাইম দেওয়াটার উপর ডিপেন্ড করছে কোন জিনিসটা তোমার কাছে সহজ হবে, কোন জিনিসটা তোমার কাছে কঠিন হবে। জাস্ট ডিপেন্ডস অন দ্য টাইম। তো তুমি টাইম যে জিনিসের উপর দেবে সেই জিনিসটা সহজ হতে বাধ্য চক্রবৃদ্ধি সুদ করলে। নেক্সট আর কী করবে? নেক্সট রয়েছে গোলক। গোলকের ক্ষেত্রে তোমরা কী পড়বে? গোলকের তো কয়েকটা জিনিস থেকে অঙ্ক আসবে, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন, ঠিক আছে। তো এই জিনিসগুলো করতে গোলক তুমি দেখবে 1 দিনে হয়ে যাবে। গোলক তোমাদের 1 দিন সময় লাগবে। 1 দিনে তুমি 1 ঘন্টা করবে, দেখবে গোলক তোমার ক্লিয়ার হয়ে গেছে একদম। গোলক হচ্ছে একদম সহজ টপিক, আর এখান থেকে কোয়েশ্চেন থাকছেই। তো এই জিনিসগুলো কিন্তু বাদ দিও না, ঠিক আছে। আগের ইয়ারের কোশ্চেনগুলো দেখো, সেখান থেকে দেখো কি কি রয়েছে গোলক থেকে, চক্রবৃদ্ধি সুদ থেকে বা সরল সুদ থেকে। আগের ইয়ারগুলোই 3টে ইয়ারের কোশ্চেন তোমরা পাবে, 2021-এর পাবে, 2022-এর পাবে, 23-এর পাবে। 21-এ 2টো কোশ্চেন পাবে, 22-এরও 2টো কোশ্চেন পাবে, 23-এর 1টা কোশ্চেন পাবে। তো সেক্ষেত্রে 5টা সেট তোমরা এখানে পাচ্ছ, 5টা সেট। সেই 5টা সেট থেকে তুমি যে চ্যাপ্টারগুলো করলে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ এবং গোলক, সেখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করো, দেখবে তোমার ক্ষেত্রে প্রচুর ইজি হয়ে গেছে। আর পরীক্ষায় একটা নম্বর, এই যে এন্ট্রান্স এক্সামটা তোমরা দেবে, এই এন্ট্রান্স এক্সামে কিন্তু একটা নম্বর কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেগেটিভ মার্কিং তো রয়েছে, অঙ্কের ক্ষেত্রে তো নেগেটিভ মার্কিং থাকবে। তো অবশ্যই চেষ্টা করবে যে চ্যাপ্টার তুমি করছো সেই চ্যাপ্টারটা এমনভাবে করবে যে সেখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন তুমি এটা করে আসতে পারবে। এমন নয় যে এখান থেকে আমি অল্প কিছু করে গেলাম, ওখান থেকে অল্প কিছু করে গেলাম, এরম করবে না। যেটা করছো সেটা কমপ্লিটলি করো, যে চ্যাপ্টার করছো সেটা কমপ্লিটলি করো, এবং সেখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন নিজের প্রতি কনফিডেন্ট থাকবে যে হ্যাঁ আমি এখান থেকে আনসার করতে পারবো, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই তাহলে। এরপরে একটা ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্স নিয়ে ডিসকাস করবো, যে ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 9 এবং ক্লাস 10-এ কোন কোন চ্যাপ্টার থেকে কী কী টপিকগুলো, সেই টপিক থেকে কী কোশ্চেন হতে পারে, সেগুলো তোমরা একটা ভিডিওতে আমি ডিসকাস করে দেবো। দেখবে তোমাদের আরও ইজি হয়ে যাবে প্রিপারেশন নেওয়াটা। আর এছাড়াও আমি তো এখানে মক টেস্ট তোমাদের দিচ্ছি। বাকি তোমরা আরও অনেক চ্যানেল থেকে অনেক মক টেস্ট পাচ্ছ, সেগুলোও অ্যাটেন্ড করো, দেখবে তোমাদের প্রিপারেশান ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। এই 1টা মাস শুধু ভালো করে পড়ো। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু টপিক, নতুন কিছু কোয়েশ্চেন নিয়ে। ওকে।